হ্যাঁ, নমস্কার। আমি অরিত মজুমদার এবং আজকে আমার সঙ্গে আছেন তিস্য দাশগুপ্ত। তিনি একজন নমস্কার। বন্য সংরক্ষক এবং বন্য প্রাণী নিয়ে অত্যন্ত বেশি এনথুজিয়াস্ট যাকে বলে। তো তিনি আজকে আমাদের সঙ্গে তার মতামত এবং তার যা ধারণা জ্ঞান তা ব্যক্ত করবেন। ব্যাপার হচ্ছে সুন্দরবনের যে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার বা ওয়াইল্ড লাইফ ডাইভার্সিটি এবং তার যা মানুষের জীবনে এবং তার সংরক্ষণের জন্য মানুষের যা কন্ট্রিবিউশন, এই ব্যাপারে তিনি আজকে আমাদের আলোকপাত করবেন। তো আমি তিস্য দাশগুপ্তর কাছে চলে যাব। তিনি থ্যাংক ইউ অরিত্র। বেসিক্যালি আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে এসেছি, যে বিষয়টা নিয়ে বলতে, সেটা হচ্ছে সুন্দরবন অঞ্চলের আমরা জানি যে বিভিন্ন ধরনের লোকগাথা, ফোকলোর বা সুন্দরবন অঞ্চলের বিভিন্ন রকমের উপকথা, সাধারণ মানুষের মুখে মুখে কথা, যে প্রচলিত যে গল্পগুলো, সেগুলোর সাথে সেই অঞ্চলের কনজারভেশন এবং ওয়াইল্ড লাইফ এবং ফরেস্ট কিভাবে অ্যাসোসিয়েটেড, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই। এবং তার সাথে সুন্দরবন অঞ্চলে বাঘের এই মুহূর্তে কি স্ট্যাটাস, এবং আমাদের ভারতবর্ষের টাইগার কনজারভেশনের স্ট্যাটাসটা কীরকম, আগে কীরকম ছিল এবং এখন কীরকম আছে, এবং বাকি সুন্দরবনে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট কী কী ধরনের কাজ করে, ম্যানেজমেন্টের কিছু অ্যাসপেক্টস, এবং ফরেস্ট ডিপার্টমেন্ট মানুষের জন্য কী ধরনের কাজ করে ইত্যাদি নিয়ে আপনাদের আমি বলতে চাই। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা এখন ওয়াইল্ড লাইফ উইক পালন করছি। বেসিক্যালি 2 থেকে 8ই অক্টোবর হচ্ছে ওয়াইল্ড লাইফ উইক। তো ওয়াইল্ড লাইফ উইকের মধ্যে পরস্পর পত্রিকা আমাকে এই সুযোগটা দিয়েছে যে একটু অন্য রকমের কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেজন্য আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। আর আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব আছেন যারা হয়তো সম্পূর্ণ বাংলা বোঝেন না, তো তাদের জন্য আমি চেষ্টা করব যতটা সম্ভব বাংলা ইংরেজি মিশিয়ে প্রেজেন্টেশনটি দেওয়ার বা বক্তব্যটি রাখার। তো তাহলে আমি আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি। তো বেসিক্যালি যে বিষয়টা নিয়ে আজকে আমি বলবো, the thing is, the presentation name of the presentation is Mythology, Legends and Conservation, Bonbibi meets Dakshin Rai, a tale to tell. Basically I would like to tell you a story. আমি একটা গল্প আপনাদের বলতে চাই। সেখানে বনবিবি কে এবং দক্ষিণ রায়কে আপনারা অনেকেই হয়তো শুনেছেন, অনেকে কেন, ইনফ্যাক্ট বেশিরভাগ মানুষই শুনেছেন বনবিবি এবং দক্ষিণ রায়ের গল্প, তাদের ইটারনাল একটা রাইভালরি এবং তাদের লড়াই। তো তাদের কথাগুলোর সাথে, তাদের গল্পগুলোর সাথে হাউ কনজারভেশন efforts are deeply associated in this particular landscape. So I would like to tell you that story. So let us begin our journey. যে কোনো সুন্দরবন অঞ্চলের মানুষ যে কোনো কাজ শুরু করার আগে বা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে, এই নদীমাতৃক অঞ্চলে যেখানে the whole area is completely surrounded by water bodies and river, people used to worship the 4 sides, the 4 directions. এই 4টে দিককে বন্দনা না করে কোনো রকম কাজ, কোনো রকম পদক্ষেপ এই অঞ্চলের মানুষ নেন না, কারণ পুরো ব্যাপারটাই, তাদের পুরো জীবন এবং জীবিকা, দেয়ার হোল লাইভলিহুড ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য নেচার। সো ফার্স্ট ইউ হ্যাভ টু ওয়ার্শিপ দ্য নেচার। তো সেজন্য আমিও আমার এই গল্প বা জার্নি যাই বলেন শুরু করার আগে সবাইকে প্রণাম জানিয়ে বন্দনা করতে চাই। পূবেতে বন্দনা করি পূবের ভানুস্বর। বেসিক্যালি আই এম ওয়ার্শিপিং দ্য সাইড, ইস্ট সাইড। একদিকে উদয়ের ভানু, চৌদিকে পসর। দক্ষিণে বন্দনা করি ক্ষীর নদী সাগর, যেখানে বাণিজ্য করে চাঁদ সদাগর। চাঁদ সদাগর ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মাইথোলজিক্যাল ক্যারেক্টার অফ দি সাউথ বেঙ্গল এরিয়া। উত্তরে বন্দনা করলাম কৈলাস পর্বত। আমরা সবাই জানি আমাদের উত্তরে আমাদের ঘিরে রেখেছে কৈলাস পর্বত। সেখানে কৈলাস পর্বতে হিন্দু মুসলিম প্রত্যেকেরই পূর্ণ একটি স্থান। উত্তরে বন্দনা করলাম কৈলাস পর্বত, যেখানে রাইছে নালি মাল্লাখের পাথর। পশ্চিমে বন্দনা করি মক্কা হেনস্থান, উদ্দেশ্যে বাড়ায় সালাম মমিন মুসলমান। So now I am worshipping to the side of west, where the holy place Makkah is located. সবশেষে বন্দনা করি গাজী দয়াবান, উদ্দেশ্যে জানায় সালাম হিন্দু মুসলমান। So the area Sundarban here, both the religious people, Hindus and Muslims, they are living in complete harmony, and they have to live together and they have to worship the nature for their livelihood.
So after worshipping all these sites, let us start our journey. First, I would like to introduce Bonbibi with you. So who is Bonbibi? Bonbibi কে ছিলেন? গল্পটা হচ্ছে এরকম, আজ থেকে বহু বছর আগে, according to the Muslim mythology, there was a place in Medina where a fakir called Ibrahim had two children, a boy and a girl. ইব্রাহিম নামক ফকিরের একটি ছেলে এবং একটি মেয়ে ছিল। সেই ছেলেটির নাম হচ্ছে শাহ জঙ্গালি। The boy was named as Shah Jangali and the girl was named as Bonbibi. So they were living there, they were getting older there. Kintu somehow the girl Bonbibi, she got a message from the prophet. হঠাৎ একদিন তিনি ভগবান বলুন বা আল্লাহ বলুন অদৃষ্টের একটি বার্তা পেলেন যে তোমাদের এখানে কোনো কাজ নেই, ইউ গাইজ don't have any place here, so you have to go to a far distant place. The name of the place is called 18 Bhatir Desh, the land of 18 tides. So by the God's grace or the Allah's grace, basically the Muslim prophet's grace, they came to a distant place, they flew to a distant place called the land of 18 tides or 18 Bhatir Desh. 18 means 18, Bhati means the land of low tide, and Desh means land. So এইখানে একটু ভালো করে দেখুন, এই যে প্লেসটা, এই যে জায়গাটা যাকে বলা হচ্ছে 18 ভাটির দেশ, এই জায়গাটা হলো আজকে সুন্দরবন। So this place is today's Sundarban. So here you can clearly see the relationship of the habitat of the area of the Sundarban. So 18 ভাটির দেশ means where continuously tidal force are playing. সুন্দরবন এমন একটি জায়গা যেখানে বছরের প্রায় অধিকাংশ সময় জোয়ার ভাটার জল খেলা করে, তার থেকে এই জায়গাটার নাম হয়েছে 18 ভাটির দেশ। So a piece of from the small piece of information we can have a clear idea of the locality, what this place looks exactly like. এখানে এসে সুন্দরবনে এসে বনবিবি দেখলেন তখন এখানে এক জঙ্গল রাজ, এক ডেমনিশ কিং দক্ষিণ রায় রুল করে। So now we have to know basically who is this Dakshin Rai. So in Sundarban, when Bonbibi came, she saw that Dakshin Rai was the ruler. Basically, he was a demonish ruler. People used to fear him and people used to compare him with the tiger. এক্ষেত্রে একটু মতবিরোধ আছে, কোন কোন ঐতিহাসিক বলেন যে দক্ষিণ রায় itself was the tiger, but some of the historian they told that Dakshin Rai was a person, but he was so much fierce and he was so much unpopular to the people, local people, that they compared him with tiger, and his mother's name was Narayani. So after coming to Sundarban, Bonbibi had a fight with Dakshin Rai. বেসিক্যালি একদম সেই প্রাচীন যুগ থেকে এটা হচ্ছে জায়গা দখলের লড়াই, জমি দখলের লড়াই। দক্ষিণ রায় এখানে রুল করছিলেন, বনবিবি বাইরে থেকে এলেন, বেসিক্যালি মক্কা থেকে, এবং তাদের মধ্যে লড়াই হয়। আলটিমেটলি দ্য ব্যাটল ওয়াজ ইনডিসাইসিভ। উইথ দ্য ইন্টারভেনশন অফ নারায়ণী, দক্ষিণ রায় কেম টু আ সেটেলমেন্ট অ্যান্ড ওয়েন্ট ব্যাক ডিপ ইনসাইড দ্য ফরেস্ট। এখানটা একটু ভালো করে লক্ষ্য করুন, এটার মানে হচ্ছে, এটা আমাদের ইন্ডিকেট করে সেই সময় সুন্দরবন জলা জমি বিস্তৃত এক বিস্তীর্ণ এলাকা, যেখানে মানুষের প্রথম ইন্টারভেনশন ঘটলো। পিপল ইউজ টু কেম ফার্স্ট ফ্রম ওয়েস্ট, ফ্রম মাক্কা, অ্যান্ড পিপল স্টার্টেড টু সেটেল দেয়ার। whenever people started to settle, that is the first site of forest encroachment শুরু হতে লাগলো, মানুষ বসতি গড়ল, and the tiger was forced to get back deep inside the forest. সেখান থেকে শুরু হয় দক্ষিণ রায় এবং বনবিবির ইটারনাল লড়াই, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্ব রক্ষার জন্য লড়াই। মানুষকে সর্বত্র সেখান থেকে বাঘের সাথে, আজও দেখতে পাই আমাদের সুন্দরবন অঞ্চলের মানুষ বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকে। So in Sundarban they found that Dakshin Rai was the ruler and his mother's name was Narayan. So basically কোন কোন ঐতিহাসিকদের মতে দক্ষিণ রায় একজন মানুষ, দক্ষিণ রায় was a human being according to some of the historians, and he was compared with the tiger because of his fierce nature, and the local his pupils, তার প্রজারা তাকে জমের মতো ভয় পেত, এবং তিনি মানুষের মধ্যে, মানে তিনি মানুষদের মধ্যে একদমই পপুলার ছিলেন না তার অত্যাচারী নেচারের জন্য। So that's why he was compared with the tiger. He was as graceful as tiger. And according to some other historians, that they also tell that they think that Dakshin Rai was originally the tiger. So anyhow, after that, after some time, Dakshin Rai was representative of the tiger, and Bonbibi became the representative of the local people. So battle took place between Dakshin Rai and Bonbibi, and ultimately it was indecisive. But Dakshin Rai's mother Narayani intervened. তো নারায়ণীর হস্তক্ষেপের মাধ্যমে সেই লড়াই একটা মীমাংসা আসে।
they came to a settlement and Dakshin Rai was bound to go back deep inside the forest. This means it signifies that from this time land encroachment has started. সুন্দরবন জলে জঙ্গলে ভরা একটি জায়গা, সেই সময় মানুষ সেখানে এসে উপস্থিত হলো এবং মানুষ ধীরে ধীরে জমির দখল নিল এবং বাঘ বাধ্য হলো পিছু হটতে। তাহলে সেই সময় থেকে এই অঞ্চলে মানুষের বসতি, মানুষের আগমন ইত্যাদি শুরু হয়। So this is the indication. See here you can clearly see how the mythology and these kind of references is completely associated with conservation, ecology, forest and human. So from this time it indicates that it initiated, basically this incident initiated the never ending human tiger conflict. So after that, basically as I told you, who was Dakshin Rai? Dakshin Rai, basically the ruler of South Bengal. Dakshin means south and Rai means Raja. In some of the prophets and in some of the stories which was very much popular in South Bengal, like Rudramangol, Rai Mangol Kabbo, Dakshin Rai was glorified as a Hindu leader. যখনই আমরা মাইথোলজি, দু ধরনের মাইথোলজিকে কম্পারিজনে আনবো, আমরা বারবার দেখতে পাই according to the Muslim mythologies, Muslim prophecies, according to the Muslim prophecies, Bandibi was glorified, but according to the Hindu mythology, Dakshin Rai was glorified. But still, among the Hindus also, he was not very popular because of its fierce nature. তার অত্যাচারী চরিত্রের জন্য তিনি একদমই অপপুলার ছিলেন না। So ultimately কি হলো, after some times, irrespective of the religion, Hindus and Muslims both took Bandibi and both Bandibi became their goddess. So মানুষ আলটিমেটলি বনবিবির আশ্রয় নিলেন দক্ষিণ রায়ের অত্যাচারের থেকে বাঁচার জন্য, এবং ধীরে ধীরে মানুষ দক্ষিণ রায় বলি বা শেষে বাঘ দক্ষিণ রায় বলি, মানুষ দক্ষিণ রায় বাঘ দক্ষিণ রায়ের সত্তার মধ্যে মিশে গেলেন। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, at this place Sundarban, people has to live, people has to meet their both ends. For that they choose Bandibi to save them from tiger, that is Dakshin Rai. এছাড়া দক্ষিণ রায় বনবিবির গল্প ছাড়াও সুন্দরবনে আরো কিছু ন্যারেটিভস আছে, আরো কিছু স্টোরিজ আছে। আমরা বাড়া খান গাজীর কথা জানতে পারি। বাড়া খান গাজী বেসিক্যালি কনভিন্সড বনবিবি নট টু কিল দক্ষিণ রায়। তো এই ইন্ডিকেশন গুলো, এই ছোট ছোট স্টোরিগুলো আমাদের ইন্ডিকেট করে যে সেই সময়ের মানুষও কিন্তু ফরেস্ট সম্পর্কে সচেতন ছিলেন। The people who was living at that time, they also never wanted to kill tiger, কারণ তাদের মধ্যে এই সেন্সটা ছিল, if we kill the tiger, the forest will die and eventually we will die. We cannot thrive without the forest, without the tiger, so we have to live in harmony. তো অনেক কিছু বলছি, এবারে এক্স্যাক্টলি কি বলতে চাই সেটা সেই বিষয়ে আসা যাক। Dakshin Rai may be tiger or may be a ruler indicates that initially Hindus was predominant here. তাহলে মুসলিমরা এখানে আসার আগে থেকে আমরা দক্ষিণ রায়ের এক্সিস্টেন্স এখানে পাচ্ছি। তার থেকে এইটা একটা আইডিয়া আসতে পারে যে এখানে মুসলিম ইনভেশনের আগে থেকে কিন্তু হিন্দু, মানে সুন্দরবন এবং তার ফ্রিঞ্জ অঞ্চলে, the fringe areas of Sundarban, Hindus were initially living here. Second, glory of Bandibi, Bara Khan Gazi, Kalu Gazi, like Muslim prophet, shows the onset of Islam invasion. এর থেকে আমরা ইসলাম ইনভেশনের সময় সম্পর্কেও আমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়, when basically Muslim invasion or Islam invasion started in the South Bengal part. And ultimately, as I told you, here in Sundarban, Hindu people jollily accepted Bandibi as their savior or as their protector, as their goddess, indicating that tiger was a more bigger threat to them. So this is the classic example. Only here in Sundarban, you will find that Muslim people who is a idol worshipper. Basically, Muslimra তাদের ধর্মাচরণ অনুযায়ী মূর্তি পূজায় বিশ্বাস করেন না। But only here in Sundarban, irrespective of religion, Hindus and Muslim both is worshipper of Bandibi. Basically, she is an idol. So একমাত্র সুন্দরবনে আপনি মুসলিমদের আইডল ওয়ার্শিপিং এর ক্ষেত্রটা খুঁজে পাবেন, কারণ সবার উপরে আমাদের বেঁচে থাকতে হবে, সবার উপরে মানুষকে সার্ভাইভ করতে হবে। সো সার্ভাইভাল কামস ফার্স্ট, রিলিজিয়ান কামস আফটার। So eventually Dakshin Rai, the man prophecy of Dakshin Rai got blended in the Dakshin Rai, the tiger god. And as I told you, Sundarban is the only place in the whole world where Muslims worship idol. কারণটা যেটা অলরেডি বললাম, আমাদের এক ভদ্রলোক বলে গেছিলেন, one ecologist told that ultimately survival is the ultimate thing. Sorry, is he an ecologist or not? So it is an interesting story. We'll come to some
this point some other days. Basically, he is also an ecologist here. Charles Darwin, he told that survival is the ultimate thing. You have to survive, and for that you have to struggle. So religion comes after. First you have to survive. So what mythology can tell about ecology? Mythology কিভাবে ইকোলজির সাথে অ্যাসোসিয়েটেড, মাইথোলজি থেকে আমরা সেই অঞ্চল সম্পর্কে, সেই অঞ্চলের বন, সেই অঞ্চলের বন্যপ্রাণ সম্পর্কে কি কি জানতে পারি। As I told you, 18 ঘাটির দেশ indicates a land where tidal forces are continuously into play. Here in Sundarban, apart from this tiger god Dakshin Rai, আরো বিভিন্ন রকমের গডের কথা আমরা পাই যে যাদেরকে মানুষ ওয়ার্শিপ করেন, পুজো করেন। যেমন according to the Manasa Mongol, Ma Manasa is worshipped here. She is basically the goddess of snake. Here we find the reference of Kalurai, that is the protect people from crocodile, the crocodile god, snake god. This gives a clear idea that what is the biodiversity. এই অঞ্চলে কি কি ধরনের জীববৈচিত্র্য আছে আমরা কিন্তু এই মাইথোলজিক্যাল স্টোরিগুলো থেকে, এই কাহিনীগুলো থেকে এই সম্পর্কেও আমাদের একটা ক্লিয়ার ধারণা হয়। Folklore ballads indicates about the importance of animals and the forest. জঙ্গলের গুরুত্ব, বনের গুরুত্ব, that we should not cut the trees, we should not kill the animals, and we have to live, both have to survive. So folklore also tells us that thing also. If you can see the picture here, এই ছবিটা থেকে, এটি মনসা মঙ্গলের একটি ছবি, এই ছবিটা থেকেও কিন্তু আপনি দেখতে পাবেন যে এই ছবিটা ক্লিয়ারলি মনসা যখন তার স্বামী লক্ষিন্দরকে নিয়ে ভেসে যাচ্ছিল। তো বেসিক্যালি দিস ইজ she went through the Sundarban area. So from this picture you can see what are the biodiversities, what are the animals, what are the people who are present here, who lives here. তাহলে এতক্ষণে আমাদের মোটামুটি এইটুকু আইডিয়া হয়েছে। So till now I think we have this kind of idea that we are dealing with, and we are talking about a land which looks like exactly this, where tidal forces are continuously into play. What the livelihood of the people is this is basically fishing. See here you can see a man who is knitting his fishing net. And these are the animals of Sundarban Tiger Reserve. Which animals are present here in Sundarban? See here you can see spotted deer, আপনি চিতল হরিণ দেখতে পাবেন, wild boar, বুনো শুয়োর, water monitor lizard, যাকে আমরা বাংলায় বলি গোসাপ, red jungle fowl, বন মোরগ, smooth-throated otter, basically ভোদর, পাখি, birds. Coming to birds, here we can find different variety species of birds here in Sundarban. Among that, kingfisher. এখানে আমরা একটি কিংফিশারের ছবি দেখিয়েছি, কিন্তু সুন্দরবন এমন একটি জায়গা, সুন্দরবন ইজ দ্য অনলি প্লেস ওয়্যার ইউ ক্যান ফাইন্ড 10 স্পিসিস অফ কিংফিশার। সারা ভারতবর্ষে 12টি কিংফিশারের স্পিসিস পাওয়া যায়। There are 12 species of kingfisher present in India. Among that, in Sundarban you can find 10 species of kingfisher here. Apart from that, we have a very important species here in Sundarban, that is river terrapin, northern river terrapin. একটি কচ্ছপ, মানে কচ্ছপ ঠিক নয়, কাছিমের প্রজাতি, সে সম্পর্কে আমরা পরে আসবো। আমাদের একটা সাকসেস স্টোরি এটা, নর্দার্ন রিভার টেরাপিন সুন্দরবনে। আমরা এখানে ইনসিটু এবং এক্সিটু দু ধরনেরই কনজারভেশন প্রজেক্টে আমরা কাজ করি। বিভিন্ন ধরনের সাপ, যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কোবরা, গ্রিন ক্যাট স্নেক, দিজ আর প্রেজেন্ট হিয়ার ইন সুন্দরবন। এটা গেল আমাদের সুন্দরবনে এই মুহূর্তে প্রেজেন্ট যে ধরনের জীববৈচিত্র্য এখানে দেখতে পাওয়া যায়। এছাড়া সুন্দরবনে কিছু এক্সটিংক্ট হয়ে যাওয়া স্পিসিস আমরা সুন্দরবনে পাই। ব্রিটিশ আমলের নথিপত্র ঘাটলে, from the references of the British period, you can clearly see that in Sundarban at that time এখানে উপস্থিত ছিল, প্রেজেন্ট ছিল বার্কিং ডিয়ার, সোয়াম ডিয়ার, হক ডিয়ার, জাভান রাইনোসরাস অ্যান্ড এশিয়াটিক ওয়াইল্ড বাফেলো। যারা মোটামুটি একটু বন্যপ্রাণ সম্পর্কে ওয়াকিবহাল, those people who are dealing with wildlife and who are interested in wildlife, they can clearly get the idea that all these species, these are mega herbivores. তা এই যে 5টি স্পিসিস, 5টি প্রাণী ছবি এখানে দেখানো হয়েছে, এরা প্রত্যেকে কিন্তু তৃণভোজী প্রাণী। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর দ্য সার্ভাইভাল ইজ গ্রাসল্যান্ড। তাহলে এদের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ঘাস জমি, ঘাসের বিস্তীর্ণ জমি বা তৃণভূমি। তাহলে এর থেকে আমরা এই আইডিয়াটাও পেতে পারি, এককালে কিন্তু সুন্দরবনে দেয়ার ওয়াজ আ হিউজ প্যাচ অফ গ্রাসল্যান্ড। So basically, pre-British era or in the British era, we can find some references that Sundarban was distributed, Sundarban was present, Sundarban was stretched up to শিয়ালদা। আমাদের শিয়ালদা পর্যন্ত কিন্তু প্রায় সুন্দরবনের এরিয়া ছিল, এবং সেখানে বিস্তীর্ণ অঞ্চলে
বিশাল তৃণভূমি ছিল যেখানে এই প্রাণীরা স্বচ্ছন্দে তাদের খাবার পেত। সো দেয়ার ওয়াজ আ হিউজ there was a big grassland that was present up to the main city of Kolkata or Shialda, and there was a big grassland and these species were present there. ধীরে ধীরে encroachment বাড়তে থাকে. So after time to time people used to encroach these lands. সুন্দরবনের এরিয়া কমতে থাকে এবং আলটিমেটলি দিস হিউজ গ্রাসল্যান্ড ইট গট ডিস্ট্রাক্টেড এবং সেই ঘাস জমি এখন আর নেই, ফলস্বরূপ এই প্রাণীগুলো কিন্তু সুন্দরবন থেকে ধীরে ধীরে হারিয়ে গেছে। যদি আমরা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ দেখতে চাই যে মানুষে এখানে বসতি স্থাপন করার পরে সেই সময়কার সুন্দরবনের ম্যানেজমেন্ট এবং তার চ্যালেঞ্জেস গুলো কি ছিল, তাহলে আমরা সুন্দরবনে প্রোটো আরবান হিউম্যান সেটেলমেন্টের রেকর্ড পাই কিন্তু মৌরিয়ান পিরিয়ড থেকে। So record of proto-urban human settlement can be found dating back to Mauryan period. মৌর্য বংশের সময়কাল থেকে, মৌর্য শাসনের সময়কাল থেকে এখানে আমরা সেটেলমেন্টের একটা রেকর্ড পাই। গুপ্ত ডাইনেস্টির সময় ধীরে ধীরে ফরেস্টের একটা প্রোটেকশন অ্যাক্ট বা ফরেস্টে মানুষের এনক্রোচমেন্টের কনসেপ্টটা ধীরে ধীরে আসে। ফরেস্ট ল্যান্ডস ওয়ার এনক্রোচ অ্যান্ড দিস ওয়ার টার্নড ইনটু এগ্রিকালচারাল ল্যান্ডস। কৃষি জমি ধীরে ধীরে বাড়তে থাকে এবং বুঝতেই পারছেন এখানেও সেই জমির দখলের লড়াই। মানুষ বাঘের জমি যত দখল করে নিচ্ছে, বাঘ তত বাধ্য হচ্ছে পিছনে হটতে, জঙ্গলের ভেতরে প্রবেশ করতে। মুঘল এরার সময় ডিউরিং প্রি মুঘল এরা আমরা দেখতে পাই রেকর্ড অফ হিন্দু বেঙ্গলি ইনহ্যাবিটেন্টস ওয়ার ফাউন্ড হিয়ার। আস্তে আস্তে এরপরে মুসলিম ইনভেশন ঘটবে। ডিউরিং ব্রিটিশ এরা ইন দ্য লেট 19th century the process of conversion of agricultural land was in progress. ধীরে ধীরে কৃষি জমি বাড়তে থাকে সরি এবং জঙ্গলের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। সো উইদিন দ্য হেল্প অফ লোকাল জমিনদার, সেটা একটা ইন্টারেস্টিং থিং, বলে না রাজা যত বলে পারিসত্তার বলে শতগুণ। সেই সময় ব্রিটিশ রাজের থেকেও জঙ্গল ডিস্ট্রাকশনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন লোকাল জমিনদাররা। সো দিস জমিনদার্স ওয়ার রুথলেস অ্যান্ড দে প্রসেসেস দ্য রাইট টু এক্সট্রাক্ট টিম্বার। তাহলে ফরেস্ট রিসোর্সেস ইউটিলাইজেশন কিন্তু তখন থেকে শুরু হলো, মানুষ গাছ কাটতে শুরু করলো, পিপল স্টার্টেড টু কাটিং ডাউন দ্য ট্রিজ, পিপল টু ইউজ দ্য রিসোর্সেস অফ দ্য ফরেস্ট এবং ধীরে ধীরে লাইভলিহুড এখানে বাড়তে থাকলো। ফিশিং অ্যান্ড এক্সট্রাকশন অফ আদার ন্যাচারাল রিসোর্সেস দ্যাট ইজ হানি টিম্বার ওয়াজ আ কমন প্র্যাকটিস আনটিল 1878। সালটা নোটিস করবেন, 1878 সালে প্রথম ফরেস্টের প্রোটেক্টেড এরিয়ার কনসেপ্টটা সুন্দরবনে ইমপ্লিমেন্ট করা হয়। তাহলে 1858 সালে এই অঞ্চলের কিছু সুন্দরবন অঞ্চলের কিছু কিছু পোর্শন, so that was declared as the protected forest, that people cannot use any forest resources from that area. So reclamation of land was a daunting task as the local tiger man-eaters, basically man-eaters attacked the forest clearers. সেই সময় প্রচুর এরকম ইনসিডেন্ট পাওয়া যায়, কারণ স্বাভাবিক মানুষ যত ফরেস্টের ভেতরে ঢুকছে, জঙ্গল কাটছে, বাঘের বসতি দখল করছে, কনফ্লিক্ট ইস্যুস কিন্তু ধীরে ধীরে বাড়ছে। দ্য কনফ্লিক্ট ইস্যুস ওয়ার গেটিং বিগার অ্যান্ড বিগার। সেই সময় তখনকার ব্রিটিশ রাজেরা, ব্রিটিশ গভর্নমেন্টস, দে ইন্ট্রোডিউসড আ পলিসি ফর রিওয়ার্ড। So they used to invite the shikaris, those hunters from Kolkata, and on every tiger head, on every tiger skin, there was a reward. তো সেই সময় মানে একটা বিশাল কিলিং ফ্যাক্টরি ব্রিটিশরা ইনিশিয়েট করেছিল। ফ্রম 1881 and up to 1912, এই ক বছরে অ্যারাউন্ড খুব বেশি হলে 30 বছর, এই 30 বছরে আমরা দেখতে পাই মোর দ্যান 2400 অ্যাডাল্ট টাইগার্স ওয়ার কিল্ড। তাহলে এইরকম সময় আমরা সুন্দরবন অঞ্চলে প্রায় মোর দ্যান 50 to 60,000 টাইগারের সংখ্যা, মানে একটা অ্যাসেসমেন্ট এরকম আমরা পাই। তার এই 30 বছরে 2400 বেশি টাইগার কিন্তু মেরে ফেলা হয়েছিল। আপনারা মানে ব্রিটিশদের শিকার ওয়াজ আ ভেরি পপুলার গেম, পপুলার হান্ট, প্রচুর ছবি, প্রচুর রেফারেন্স আপনারা পাবেন। এবং সেই সময় নট অনলি সুন্দরবন, থ্রু আউট দ্য কান্ট্রি, থ্রু আউট ইন্ডিয়া, they used to kill, they used to hunt a lot of tigers. So evidently this activity burdened the newborn country with the mammoth task of revival of this majestic species in Sundarban. কারণ দেশ যখন স্বাধীন হলো, so here also you can find the references after the independence around in 1950, 1960. In Delhi, the tiger skin was present. It was tiger skin, people used to sell it in the open market. এবং it was exported with a huge, at a great value. তাহলে মানে বাঘের এবং বন এবং বন্যপ্রাণের চোরাচালানকারী, চোরা বাজারে বা ওপেন মার্কেটে যে বিক্রি হতো, তার উপরে কোনো কিন্তু ইয়ে ছিল না, কোনো রকম গভর্নমেন্টের কোনো রকম ভূমিকা বা গভর্নমেন্টের কোনো রকম বিধিনিষেধ ছিল না।
1973 সাল গোটা ভারতবর্ষের টাইগার ম্যানেজমেন্টের জন্য বা গোটা ভারতবর্ষের ফরেস্ট ম্যানেজমেন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি বছর। So at that time, the then Prime Minister, Srimati Indira Gandhi, she was the first Prime Minister who felt the need of a clear-cut law which should be enforced to save the forest and the wildlife. 1973 সালে প্রথম ইন্দিরা গান্ধী ফরেস্ট প্রোটেকশন অ্যাক্ট চালু করলেন, and at that time under the Project Tiger scheme 9 tiger reserves started their journey. প্রথম 9টি টাইগার রিজার্ভ দিয়ে ভারতবর্ষের ব্যাঘ্র সংরক্ষণ বা টাইগার কনজারভেশনের জার্নিটা শুরু হয়, যার মধ্যে one of the major tiger reserve was Sundarban Tiger Reserve. So now at 2020 these 9 tiger reserve eventually এটা এখন we have total 50 tiger reserve in our country. So this was basically the status of tiger up to 1973. So after 1973 there was some problem. After the demise of Indira Gandhi, there was a task force, but that task force was not that efficient. So around in 2000 সালের কাছাকাছি টাস্ক ফোর্স বিশাল ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করেন আমাদের দেশে প্রায় 3000 বাঘ আছে। So around 2003 they declared that we have more than 3000 tigers. তাদের মেথড কি ছিল? তারা বাঘের পায়ের ছাপ দেখে তখন বাঘ গণনা করতেন। তারা মনে করতেন that they can separate 2 tigers from their pug marks, but this idea is completely bullshit. এটা একদমই ভ্যালিড আইডিয়া নয়। বাঘের পায়ের ছাপ থেকে দুটো আলাদা ইন্ডিভিজুয়ালকে আলাদা করা যায় না। এরকম একটা সংখ্যা তারা দিলেন। এরকম পরিস্থিতিতে 2005-এ in 2005 ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা এনটিসি এর জন্ম হয়, একটা ক্লিয়ার কাট আইডিয়া নিয়ে যে ব্যাঘ্র সংরক্ষণের ক্ষেত্রে, বাঘ সংরক্ষণের ক্ষেত্রে একটা ক্লিয়ার কাট আইডিয়া এবং একটা ক্লিয়ার কাট অবজেক্টিভ নিয়ে টাইগার কনজারভেশন অথরিটি, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির জন্ম হয়। এবং সেক্ষেত্রে 2006-এ প্রথম সায়েন্টিফিক পদ্ধতিতে টাইগার এস্টিমেশন ভারতে শুরু হয়। ইনিশিয়েট করলেন ডক্টর রাজেশ গোপাল এনটিসি এর থেকে, এবং সাথে সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ডক্টর ওয়াইভি ঝালা অ্যান্ড কমার কুরেশি ফ্রম ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। So they came up with an devastating result, heartbreaking result, যে আমাদের 2006-এর according to the tiger estimation of 2006 we have around 1300 or 1400 tigers. 3000 তো দূরের কথা, আমাদের 1400-র কম বাঘ ভারতবর্ষে প্রেজেন্ট। সেখান থেকে 2006-এর পরে 2010 অ্যারাউন্ড 1700, 2010-এর পরে 2014 এবং আজকে হচ্ছে 2020-তে 2006 থেকে 2020 এই 14 বছর বাদে আমরা 1300 থেকে এই মুহূর্তে ভারতবর্ষে বাঘের সংখ্যা 2967. We have doubled our tiger numbers and আমরা আরো আগামীর দিকে এগিয়ে চলেছি। এবং নাও at this time India holds more than 70% tiger all over the world. সারা ভারতে 70%-এরও বেশি বাঘের বাসস্থান হচ্ছে আমাদের ভারতবর্ষে। আচ্ছা, এবারে মোটামুটি বাঘের স্ট্যাটাস এই মুহূর্তে ভারতবর্ষে বলার পরে আমি সুন্দরবন টাইগার রিজার্ভের কিছু অ্যাসপেক্টসে আসি। সো হোয়াট আর দ্য বেসিক অ্যাসপেক্টস অফ সুন্দরবন টাইগার রিজার্ভ, হাউ পিপল অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট ম্যানেজ। So introduction, basically Sundarban Tiger Reserve is located in the southernmost part of the state West Bengal in district North and South 24 Parganas. উত্তর এবং দক্ষিণে এই 24 পরগনায় সুন্দরবন টাইগার রিজার্ভ প্রেজেন্ট। It is bounded by fringe villages. এটি গ্রাম, এটির বেসিক্যালি নর্থ এবং নর্থ ইস্ট পোর্শনটা বিভিন্ন রকম গ্রাম এবং মানুষের বসতি দ্বারা ঘেরা, আর দক্ষিণে বে অফ বেঙ্গল এবং পূর্বে এবং দক্ষিণে বাংলাদেশের বর্ডার। And Bangladesh is separated by Raimangal, Kalindi, Horinbhanga, these reserves. The total area of the tiger reserve is around 2585 square kilometer. যার ভেতরে 362.40 স্কোয়ার কিলোমিটার সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর 1330 স্কোয়ার কিলোমিটার সুন্দরবন ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে। বেসিক সুন্দরবনের একটা ইন্ট্রোডাকশন এবং এরিয়া স্টেটমেন্ট। এখানে আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন সুন্দরবন টাইগার রিজার্ভের পজিশনটা, অবস্থানটা এক্স্যাক্টলি কোথায়। 21 ডিগ্রি 30 মিনিট নর্থ থেকে 22 ডিগ্রি 15 মিনিট নর্থ, আর লংগিটিউড হচ্ছে 88 ডিগ্রি 10 মিনিট ইস্ট থেকে 89 ডিগ্রি 10 মিনিট ইস্টের মধ্যে সুন্দরবন প্রেজেন্ট। Another interesting thing, important thing of Sundarban, that it is one of the first 9 tiger reserve, as I told you, declared under Project Tiger scheme in the year 1973, and UNESCO in 1987 announced Sundarban Tiger Reserve as a World Heritage Property.
and we have a monument of World Heritage Property in a place called Netidhopani in Sundarban. It is also part of globally recognized Sundarban Biosphere Reserve, which was declared in 1989. So basically now we have two parts here in Sundarban. One is Sundarban Tiger Reserve and another is Sundarban Biosphere Reserve. And also in 2019, Sundarban was declared as the Ramsar wetland. এই মুহূর্তে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে দুটি রামসার ওয়েটল্যান্ড আছে। একটি হচ্ছে আমাদের ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বিসাইড দ্য বাইপাস, ইস্টার্ন বাইপাসের পাশে যে ধাপার মাঠ ভেড়ি আমরা যাকে বলি, সেটি একটি রামসার ওয়েটল্যান্ড, এন্ড অ্যানাদার ইজ সুন্দরবন টাইগার রিজার্ভ। সুন্দরবন টাইগার রিজার্ভের হিস্ট্রি যেরকম আমি যা বললাম সেটা যদি আবার রিপিট করি, যে ব্রিটিশ রাজ এস্টাবলিশ হওয়ার পরে, আফটার দ্য এস্টাবলিশমেন্ট অফ ব্রিটিশ রাজ, বেসিক্যালি দ্য কনস্ট্রাকশন অফ দ্য ফরেস্ট, দ্য protected area concept was initiated. After gaining the power of British East India Company, they appointed here William Dampier and Lieutenant Hodge. So William Dampier and Lieutenant Hodge basically they identified the boundaries of Sundarban forest. So এই প্রথম ফরেস্ট একটা নির্দিষ্ট আকৃতি পেল, যে এইটা হচ্ছে আমাদের ফরেস্টের ডিমার্কেশন, এটা হচ্ছে আমাদের প্রোটেক্টেড এরিয়া। During 1878, as I told earlier, Sundarban was declared a protected forest. And during 1926, the boundaries of the protected forest was fixed and it was declared as a reserve forest. তাহলে যখনই কোনো ফরেস্টকে রিজার্ভ ফরেস্ট হিসেবে ডিক্লেয়ার করা হয়, তার কিছু বিধিনিষেধ থাকে। There are some area which are restricted. At those areas, people cannot use the forest resources. So, significance of Sundarban, more than 60% of the total mangrove forest. আমরা জানি সুন্দরবন ম্যানগ্রোভ মানে পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ ডেল্টা যেখানে টাইগার ইজ প্রেজেন্ট। তাহলে ভারতবর্ষে মোটামুটি যা ম্যানগ্রোভ স্পিসিস পাওয়া যায়, দ্য ম্যানগ্রোভ স্পিসিস হুইচ আর অ্যাভেলেবল ইন ইন্ডিয়া, more than 60% of that is present in Sundarban, and the 90% of the total Indian mangrove species is present here. তাহলে সারা পৃথিবীর 60% ম্যানগ্রোভ ফরেস্ট আপনি পাবেন সুন্দরবনে, এবং ভারতবর্ষের মোটামুটি যা স্পিসিস পাওয়া যায় ম্যানগ্রোভের, তার 90% সুন্দরবনে আপনি পাবেন। Sundarban has been classified as a tiger conservation landscape of global priority. International importance obviously আছে, and after the declaration of UNESCO that this is a World Heritage Site, this importance has got greater. We have a lot of foreigner tourists, foreign visitors here in Sundarban, and it is the only mangrove habitat, as you all know, which support a significant tiger population. Apart from tiger ছাড়াও, বাঘ ছাড়াও in Sundarban you can find fishing cat, Gangetic and Iravathi dolphin, king cobra. These species are critically endangered and threatened. এছাড়াও আরেকটা ইন্টারেস্টিং স্টোরি আমি আগেই যেরকম বললাম, যে হিয়ার ইন সুন্দরবন উই হ্যাভ নর্দার্ন রিভার টেরাপিন, a species of river terrapin that is basically a species of turtle, not exactly turtle, there is a slight difference of turtle and terrapin. Terrapins are basically those turtles. terrapin হচ্ছে সেই কাছিমগুলো যেগুলোকে আমরা সমুদ্রে পাই না, যেগুলোকে আমরা নদীতে পাই। তাহলে নদীর কাছিমকে, the turtles which are present in the river, those are called terrapin. So these terrapin, northern river terrapin or Batagur baska, so this is functionally extinct from in our world, মানে এটাকে ওয়াইল্ড লাইফে, ওয়াইল্ডে আর কোথাও পাওয়া যায় না। ক্যাপটিভিটিতে অনলি ইন সুন্দরবন, যেটা আগে ধরে নেওয়া হয়েছিল এক্সটিংক্ট, কিন্তু এখন আমরা এদেরকে ক্যাপটিভিটিতে সুন্দরবনে প্রেজেন্ট পেয়েছি। এবং বাই দিস টাইম আমাদের বাই 2020 in our captive breeding program in Sundarban we have more than 350 species, and in future we are planning to release them in the wild. আমরা ভবিষ্যতে প্ল্যান করছি এদেরকে জঙ্গলের পরিবেশে ছেড়ে দেওয়ার। তাহলে সুন্দরবন ছাড়া ইন ভিয়েনা জুতে কিছু ক্যাপটিভ পপুলেশন আছে, বাংলাদেশে কিছু আছে, এছাড়া কিন্তু সারা পৃথিবীতে এই স্পিসিসটা পাওয়া যায় না। এবং এই মুহূর্তে ক্যাপটিভিটিতে হলেও the maximum population, the most population you can find all over the world is in Sundarban, that is more than 350. এছাড়াও apart from this turtle in Sundarban, this is the nesting ground for marine turtles like olive ridley. আরেকটি marine turtle, olive ridley turtle, এর একটা nesting ground. Crincy turtle you can find here, and hawksbill turtle you can find here also. And coming to the kingfisher, as I told you, this is called kingfisher's paradise. Two species of horseshoe crabs, very much important. Horseshoe crabs, these species are called as the living fossils. So two species of horseshoe crabs also you can find in Sundarban. And apart from this fauna diversity, coming to the flora, mangrove forest to achei. Mangrove forests usually act as the natural shelter belt that protects the land from storms, cyclones, these that. এই যে বারে বারে যে ঝড়গুলো হয়, সাইক্লোন গুলো হয়, আয়লা বলুন, তারপরে রিসেন্টলি
আমাদের বুলবুল, তারপরে আমফান বলুন, এই ঝড়ের তীব্রতা অনেক বেশি হতো যদি না সুন্দরবন না থাকতো। সো সুন্দরবন বেসিক্যালি প্রোটেক্টস কলকাতা অ্যান্ড দ্য অ্যাডজাসেন্ট এরিয়া, সুন্দরবনস ম্যানগ্রোভ। এছাড়া তো বিভিন্ন রকমের মাছ, না সুন্দরবন সার্ভস অ্যাজ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট সার্ভস অ্যাজ দ্য নার্সারি টু দ্য শেল ফিশ অ্যান্ড ফিন ফিশেস, যেটা কোস্টাল এরিয়াতে ফিশারিজকেও ইমপ্রুভ করে এবং যেটা সাধারণ মানুষের একটা লাইভলিহুডের অন্যতম বিষয় এবং অন্যতম ইম্পর্টেন্ট লাইভলিহুড এখানে হচ্ছে ফিশারিজ। এবার যদি আমি সুন্দরবনের টাইগারের যদি ইউনিকনেস সম্পর্কে আমি কিছু বলতে চাই, সুন্দরবনের টাইগার অবভিয়াসলি ইউনিক। তার কারণ হচ্ছে সুন্দরবনের হ্যাবিটাটটা কমপ্লিটলি আলাদা। ডিউ টু দিস পিকুলিয়ার হ্যাবিটাট হিয়ার ইন সুন্দরবন, you can find that these tigers are completely different and completely unique as other tigers which are present all over the India. সুন্দরবনের টাইগারের প্রথমে যদি আমি আসি, সাইজ, the size of the tigers are much smaller. Size of the tiger is much smaller. আমি যদি ভারতবর্ষে দেখি অন্যান্য যে কোনো অঞ্চলে the average weight of a male tiger it is around 150 to 180 kilograms, but here in Sundarban 150 more than 180 kilograms, but here in Sundarban you won't find any male tiger which is above 150 kilograms. ফিমেল টাইগারের কথায় যদি আসি তাহলে সুন্দরবনের ফিমেল টাইগার মোটামুটি এখানে 120, মোটামুটি এখানে ফিমেল টাইগারের ওজন 100 থেকে 120-র মধ্যে। দ্য ওয়েট অফ দ্য ফিমেল টাইগার ইজ 100 to 120 kilograms, যেটা সারা ভারতবর্ষের অ্যাসপেক্টে যদি আমি দেখতে চাই মোটামুটি আপনি পাবেন অ্যারাউন্ড 150 kilograms। তাহলে সাইজ কেন ছোট হলো, ওয়াই দ্য সাইজ ইজ স্মলার হিয়ার? কারণ দ্য ডাইভার্সিটি অফ দ্য প্রে ডিউ টু দিস পিকুলিয়ার হ্যাবিটাট, সুন্দরবনে প্রে মানে বাঘের শিকারের যে ভ্যারাইটি সেটা কিন্তু অনেক কম। তাহলে মেন শিকার যদি আমি দেখি সুন্দরবনের বাঘের, সেটা হচ্ছে চিতল আর ওয়াইল্ড বোর, দ্যাট ইজ চিতল অ্যান্ড ওয়াইল্ড পিগ অর ওয়াইল্ড বোর। এদের সংখ্যা যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু এই দুটি স্পিসিস ছাড়া অন্য কোনো স্পিসিস নেই। তাহলে প্রের সংখ্যা যথেষ্ট পরিমাণে আছে কিন্তু তার ডাইভার্সিটিটা লিমিটেড। এছাড়া সেই জন্য সুন্দরবন হচ্ছে, সুন্দরবনের বাঘ সারা ভারতবর্ষের এমন একটি ইউনিক স্পিসিস যারা মাছ খায়, অসম্ভব ভালো মাছ খায়। দে ইউজ টু ইট ফিশ, দে ইউজ টু ইট ক্র্যাবস। অন্য কোথাও আপনি বাঘ পাবেন না যে কাঁকড়া খায়, বাট হিয়ার ইন সুন্দরবন ইউ উইল ফাইন্ড টাইগার হু ইজ ইটিং ক্র্যাবস। they used to prey on macaques, মানে এখানে সুন্দরবনের বাঘ বাদর ধরে খায়, মাছ খায়, কাঁকড়া খায়। তাহলে এই কারণে যেহেতু তার প্রে স্পিসিসটা, তার খাবারের রিসোর্সটা লিমিটেড, সেই জন্য সার্ভাইভালের জন্য তার সাইজটাও কম্পারেটিভলি কিন্তু ছোট। বডি অনেক স্লেন্ডার এবং সিলিন্ড্রিক্যাল এবং অনেক বেশি মাস্কুলার হওয়ার কারণ হচ্ছে সুন্দরবনের বাঘকে সর্বত্র সবসময় ম্যানগ্রোভ ফরেস্টে কাদা মাখা অঞ্চল দিয়ে হাঁটাচলা করতে হয় এবং এই অঞ্চলে চলাফেরার জন্য আপনার প্রচুর পরিমাণে মাসেল পাওয়ারের দরকার। এনভায়রনমেন্ট ইজ কমপ্লিটলি স্যালাইন, যেহেতু জোয়ার ভাটা খেলে জলে প্রচুর পরিমাণে নুনের পরিমাণ বেশি এবং সেই জন্য তাদের যে অসমোরেগুলেটরি সিস্টেম, শরীরে নুন ধারণ করার ক্ষমতা, সেটাও কিন্তু অন্যান্য জায়গার বাঘের তুলনায় অনেক বেশি। এছাড়া তাদের বডির যে ফার্সগুলো আছে, দ্য ফার অফ দেয়ার বডি ইজ মাচ মোর কোয়ার্স, অনেক বেশি কি বলবো খড়খড়ে বা অনেক বেশি মোটা। কারণ এখানে যে ম্যানগ্রোভ ফরেস্ট, দিস আর ভেরি থিক ফরেস্ট, ভীষণ মোটা গাছ এবং ম্যানগ্রোভের এই কাটা কাটা গাছে তাদের শরীরের চামড়া এবং সেই লোমগুলো অনেক বেশি কিন্তু মানে রুক্ষ। এখানকার পরিবেশটা এরকম, তার জন্য। তাহলে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য এই বেসিক অ্যাডাপ্টেশনস গুলো সুন্দরবনের বাঘকে কিন্তু করতে হয়েছে টাইমের সাথে সাথে। এবারে আমি যদি ফরেস্টের প্রোটেকশন এর অ্যাসপেক্টে আসি, নাও কামিং টু দ্য protection measures which the forest department takes for tigers. So here you can see we have gunmen, we have people who carries guns and with bullets. The basic things, the main things for movement and for convenience here is only by boat. So we have various kinds of vessels, we have speedboats, we have patrolling boats and all. And coming to the camps, we have around 20 land-based camps and more than 7 floating camps. These camps are basically large vessels or boats which usually stay on the rivers, and these are called as floating camps. তাহলে মোটামুটি 20-র কাছাকাছি আমাদের ল্যান্ড বেসড ক্যাম্পস আছে, মানে মাটিতে মানে জমিতে ক্যাম্প রয়েছে, এবং বাকি 7-এর কাছাকাছি আমাদের কিন্তু ফ্লোটিং ক্যাম্পস রয়েছে যেগুলো বেসিক্যালি বোট।
সুন্দরবন অঞ্চলের জীবনযাত্রা আপনি দেখতে পাবেন, মানুষ বেসিক্যালি সবাই এখানে নদী এবং নৌকোর ওপরে ডিপেন্ডেন্ট। মানুষকে চলাফেরার জন্য একটাই মাধ্যম নৌকো। এবার যদি আমি কামিং টু দ্য ইকো ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য সাস্টেনেবল লাইভলিহুড জেনারেশন, মানে মানুষের বেঁচে থাকার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট কি কি সাহায্য এখানে করে, তাহলে ইকো ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি অফ সুন্দরবনস ইজ দ্য বেসিক অবজেক্টিভ ইজ টু প্রোভাইড অল্টারনেটিভ লাইভলিহুড। মানে ফরেস্টের উপর ডিপেন্ডেন্সি কমানোর জন্য উই হ্যাভ টু কাম আপ সাম অল্টারনেটিভ লাইভলিহুড হুইচ ইজ ইনডিউসড বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, যাতে মানুষের বন এবং বনের ওপরে ডিপেন্ডেন্সি কমে। তার জন্য বিভিন্ন রকমের লাইভলিহুড মেজার ডিপার্টমেন্ট এখানে নেয় এবং মানুষকে সাহায্য করে। আরেকটা মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রাইজিং অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল অফ দ্য ফ্রিঞ্জ ভিলেজেস, বন এবং বন্যপ্রাণীর গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রসার। So here you can see different type of eco-developmental activities which are going on here in Sundarban. Sorry. Here you can see আমরা এখানে বিভিন্ন গাছের চারা ডিপার্টমেন্ট থেকে দিই। ডিপার্টমেন্ট used to give them different kinds of trees, seedlings. We used to encourage poultry farming, different kind of farmings. We used to give them poultry animals, we used to give them poultry foods. We used to plant these deep tube wells here, কারণ জলের এখানে পানীয় জলের কষ্টটা ভীষণ রকমের পয়েন্ট। হিয়ার the fresh water is limited and department used to make these deep tube wells here. এছাড়া রাস্তা, রোডস, ব্রিক পেভমেন্টস, ব্রিক রোডস, ইটের রাস্তা, বাঁধ, তাদের বিভিন্ন রকমের ব্যারেজেস অ্যান্ড এমব্যাঙ্কমেন্টস তৈরি করে দেওয়া, ইরিগেশন ক্যানেলস তৈরি করা, এইগুলো কিন্তু ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি, যেটা সাধারণ মানুষকে it helps the local people to reduce their dependency on the nature and the natural resources. Here you can see we also build jetties, the cemented jetties. Here you can see the roads. Here you can see the fresh drinking water, the deep tube oil, poultry farming. And periodically we used to conduct veterinary camps, we used to conduct medical camps for the local people and the veterinary camps for their cattle and these kind of things. So coming to the awareness program, awareness initiatives which are taken in Sundarban during this Bon Mahotsav, that is and Wildlife Week, during various events we used to include the local school students. We used to include the students from Kolkata also. Various NGOs are associated with us. They used to take this kind of activities there, which make the local people aware, and we used to celebrate these activities every year. Apart from that, one interesting and important thing is Sundarban is a completely no plastic zone, and the local villagers and the local people are continuously in support with the forest department to ensure that. So this is a completely no plastic zone here in Sundarban, inside the forest. See, here you can see some of the alternate awareness generating activities. We have a mangrove interpretation center here in Sajnekhali, from where you can get a clear idea of every little bit, every little thing of Sundarban. And another very much interesting and success story of the Sundarban Tiger Reserve is to reduce the man-animal conflict. So previously কি হতো, আগে around before 2000 সেই সময় হিউম্যান টাইগার কনফ্লিক্টটা যথেষ্ট বেশি পরিমাণে ছিল, কারণ বাঘ মানুষ গ্রামের ভেতরে কিছু কিছু সময় প্রবেশ করত এবং মানুষের কাছে তখন ডিপার্টমেন্ট ছিল হচ্ছে শত্রু। যে কোনো জায়গাতেই ফরেস্ট ডিপার্টমেন্টকে গ্রামবাসীরা অনেক ক্ষেত্রে খুব একটা ভালো চোখে দেখে না, কারণ নানা রকম বিধিনিষেধ তাদের উপর আরোপ করা হয়। So basically the authority came up with an idea. They used to put a nylon net, double layered nylon net fencing along the fringe villages, যেখানে যেখানে উল্টো দিকে গ্রাম রয়েছে, and in the opposite side of the village where there are forests, they used to put up a nylon net fencing. আমাদের সাধারণ ঘরে কাপড় মেলার যে নাইলন নেট থাকে, the usual nylon net which we use to dry our clothes in our home. So at present now we have 105 kilometer stretch long nylon net fencing. বেসিক্যালি এগুলো বাঁশের পোলের ওপরে নাইলন নেট বুনে সেগুলোকে পুঁতে দেওয়া হয়। দ্য অ্যাভারেজ হাইট হচ্ছে 10 থেকে 12 ফিট। And another interesting thing, these nylon net fencing, this knitting and these making things, this is completely done by the local JFMC people, the local villagers. And here we also generate the alternative livelihood programs. Here we generate their employment also.
So after introduction of this nylon net, if you see the human tiger conflict ratio, if you see the human tiger conflict picture, see here you can see in 2010 to 11 there are 17, 2011 to 12 there are 19 incidents of tiger straying. মানে মানুষকে বাঘ এসে তুলে নিয়ে গেছে এরকম ঘটনা আপনি দেখুন আপ টু 2012-13, যেখানে 17, 19, 12, কিন্তু 2015-16, 2015-16 থেকে এখনো পর্যন্ত এই সংখ্যাটা কিন্তু জিরো, এক্স্যাক্টলি জিরো। তাহলে এই মুহূর্তে আমাদের এখানে টাইগার স্ট্রেইং ইনসিডেন্ট মোর দ্যান 6 ইয়ার্স ইন সুন্দরবন ইজ কমপ্লিটলি জিরো। তার কারণ, অন্যতম কারণ হচ্ছে নাইলন নেট। সো বেসিক্যালি দিস নাইলন নেটস অ্যাক্টস অ্যাজ আ সাইকোলজিক্যাল ব্যারিয়ার অফ টাইগার। বাঘের ক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে যে আমি এতে টপকে যাব কি করে, বাট টপকানো এমন কিছু অসম্ভব নয়, বাট স্টিল ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ সাইকোলজিক্যাল ব্যারিয়ার। সো দিস ইজ ওয়ান অফ দ্য management, from the managemental activity, managemental perspective, this is one of the success story of Sundarban Tiger Reserve. So as I told you that we have an interesting species that is Northern River Terrapin. So here you can see these two pictures. See, you can, if you see the male Northern River Terrapin, it is a distinct coloration. The adult male is showing that on the top of the head, it shows a crimson red like coloration. So this indicates that it has attained in its sexual maturity. মানে এই কালারেশনটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটি অ্যাডাল্ট হয়ে গেছে এবং এর সেক্সুয়াল ম্যাচুরিটি এসে গেছে। এটা একটা ডিস্টিংটিভ ফিচার এই স্পিসিসটাকে, মেল স্পিসিসটাকে আলাদা করার। তো যেরকম আমি বললাম এই মুহূর্তে আমাদের নর্দার্ন রিভার টেরাপিনের সংখ্যা মোর দ্যান 350। এটাও আমাদের আরেকটা ইম্পর্টেন্ট সাকসেস স্টোরি যেটা সারা পৃথিবীতে কোথাও নেই। ইট ইজ নট প্রেজেন্ট ইন ওয়াইল্ড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে কিছু আছে আর ভিয়েনা জুতে কিছু ছাড়া আমাদের সুন্দরবনের পপুলেশন কিন্তু সবচেয়ে বেশি। অ্যান্ড নাও ডিপার্টমেন্ট ইজ প্ল্যানিং টু রিলিজ দেম ইন ওয়াইল্ড ইন নিয়ার ফিউচার। সো দিস ইজ দ্য সাকসেস স্টোরি, সাকসেস অফ ম্যানেজমেন্ট ইন সুন্দরবন. The main idea was to bringing down the straying of tigers in the adjoining villages during the past 4 years to zero, as I told you. Second is the reduction of the dependency of the people, যার জন্য বিভিন্ন রকমের alternative livelihood program আমরা continuously initiate করি এবং encourage করি. And the recent data of tiger estimation that showed that 2017-19 এর স্ট্যাটাস অনুযায়ী সুন্দরবনে কিন্তু বাঘ রয়েছে 88টা। আর কিছুদিন আগে আমাদের বনমন্ত্রী প্রকাশ করেছেন আমাদের 19-20 সালে ডিপার্টমেন্টাল যে এস্টিমেশন হয় সেটা অনুযায়ী কিন্তু এই মুহূর্তে আমাদের 88 থেকে বেড়ে বাঘ সংখ্যা পৌঁছে গেছে 96-তে। So this is another success story of Sundarban Tiger Reserve. Our tiger number has risen and it came to 96 from 88 in 2019-20 estimation. So to summarize, Forest Department used to work for the community. That is the community, basically people, the JFMC people, which are the local villagers. And apart from Forest Department, different NGOs, the local administrative authorities, other line departments like police departments and etc. Other stakeholders, they also work for the community, local community. And the main goal for all of these departments, all of these people, is to reducing the dependency on natural resources through awareness generation, through building various eco-developmental and sustainable livelihood generation that we are doing continuously. বিভিন্ন রকমের অল্টারনেটিভ লাইভলিহুড প্রোগ্রাম নিয়ে আসা যাতে মানুষের জঙ্গলের ওপরে নির্ভরতা কমে এবং ধীরে ধীরে অ্যাওয়ারনেস বাড়ে। শেষ বেলায় এসে I would like to thank Sundarban Tiger Reserve, the management of Sundarban Tiger Reserve, for giving me opportunity to work in this magnificent landscape. I would like to thank Mr. Dibbodip Chatterjee and Mr. Sauritra Sharma, who was the previous research officer who was working here. And that's all. Thank you. So যদি কারোর কোনো প্রশ্ন থাকে, যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করতে পারেন। আমরা তো জানি যে সব বাঘ নাকি ম্যানিটার হয় না। বাঘের হ্যাবিটেট যখন রেস্ট্রিক্টেড হয়ে পড়ে বা যখন বাঘ কোনো কারণে জখম হয়ে পড়ে তখন বাঘ সোজা শিকার মানে মানুষ থেকে হয়। আমার প্রশ্ন হলো সেক্ষেত্রে সেই বাঘের পরের জেনারেশনও কি ম্যানিটার হবে জন্মগতভাবে? না, এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। শি ইজ আস্কিং দ্যাট ইফ আ টাইগার বিকেম ম্যানিটার, whether its next generation will be a man-eater also. অ্যাকর্ডিং টু মি, মানে এই মুহূর্তে এনটিসি এর কথা অনুযায়ী বা ভারতের টাইগার কনজারভেশন অনুযায়ী কিন্তু কোনো ম্যান ইটার বলে কিছু হয় না।
মানে আমরা ম্যান ইটার তখনই বলি যে যখন সে মানুষকে আক্রমণ করে, এবং আক্রমণ করার নানান কারণ থাকতে পারে। কারণ হচ্ছে প্রথমত যেটা অন্যান্য জায়গায় দেখি, সেক্ষেত্রে কিন্তু ভারতের অন্যান্য জায়গায় বাঘের খাদ্য কিন্তু মানুষ নয়। তা বাঘের সামনে মানুষ পড়ে গেলে ভয় পেয়ে সেই ক্ষেত্রেই বাঘ মানুষকে আক্রমণ করে, এবং তারপরে ম্যানিটার তকমা তাকে আমরা দিয়ে দিই। সুন্দরবনের ক্ষেত্রটা অবভিয়াসলি আলাদা, যে ক্ষেত্রে আমি বললাম যে মানুষের বাঘের প্রের সংখ্যা, মানে বাঘের শিকারের সংখ্যা অত্যন্ত কম, সেই জন্য মানুষকে বাঘ আক্রমণ করে, এবং সেই মানুষকেই আক্রমণ করে যে মানুষ বাঘের টেরিটরিতে প্রবেশ করছে। মানে when people used to go deep inside the forest, inside his own territory, the thing which are moving, যে কোনো বস্তু যেটা নড়াচড়া করছে, বাঘ অ্যাজিউম করে ইট ইজ মাই প্রে। তো সুন্দরবনের ক্ষেত্রে এই জন্য এতগুলো ইনসিডেন্ট ঘটে। আর অবভিয়াসলি আপনি যে প্রশ্নটা করছেন, না মানে এর সাথে কোনো অল ওভার দ্য ইন্ডিয়া যদি দেখেন, বাঘের পরের জেনারেশনে ওইভাবে ম্যান ইটার বলে কিছু হয় না। অন্যান্য জায়গায় কিন্তু বাঘ কোনো মানে এই ইনসিডেন্টগুলো মানে হঠাৎ করে মানুষ সামনে পড়ে গেল, সেক্ষেত্রে ভয় পেয়েই বেসিক্যালি আক্রমণ করে। মানে খাবারের শিকারের উদ্দেশ্যে কিন্তু বাঘ জেনারেলি আক্রমণ করে না। আর হ্যাঁ, একটা কনসেপ্ট আছে যে জখম হয়ে পড়ে বা যখন বাঘ বুড়ো হয়ে যায়, সেক্ষেত্রে মানুষ ধরা অনেক সহজ বলে মানুষকে তখন ধরে, কিন্তু দিস ইনসিডেন্টস আর নট ভেরি ফ্রিকুয়েন্ট। জন্মগতভাবে যে ম্যান ইটার বা এরকম কিছু কিন্তু হয় না, এবং ধীরে ধীরে এনটিসি এই ম্যান ইটার জিনিসটাই আস্তে আস্তে আর কি অ্যাবলিশ করার চেষ্টা করছে। ম্যান ইটার কথাটা আর থাকবে না। হ্যাঁ, টাইগারের হিউম্যানকে অ্যাটাক করার অ্যাটাকিং প্রপেন্সিটি আপন হিউম্যান, সেটা এলাকা ভিত্তিক অবস্থায় শিকারের পরিমাণ অনুযায়ী কিন্তু ডিফার করে, যেটা সুন্দরবনে অনেক বেশি। পরের প্রশ্ন, সুন্দরবনে প্রত্যেক বছর ঝড় হয়, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে, মানুষের রিহ্যাবিলিটেশনের পাশাপাশি পশু পাখি বাঘ। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এক্ষেত্রে সেটা হচ্ছে যে ঝড় ঝঞ্ঝা ইত্যাদির ক্ষেত্রে মানুষের অনেক আগে পশু পাখি কিন্তু টের পায়। তাহলে আমরা এতকাল যা দেখেছি, আফটার এই আমফানের মতো ডিভাস্টেটিং ঝড়ের পরেও আমরা দেখেছি, আগেও বুলবুলের ক্ষেত্রে দেখেছি, পশু পাখির ওপরে কিন্তু সুন্দরবনে খুব একটা এফেক্ট পড়ে না। তারা অনেক আগেই সতর্ক হয়ে যায়, এবং তারা ইউজুয়ালি ফরেস্টের ভেতর দিকে, যেখানে ডিপ ইনসাইড দ্য ফরেস্ট এবং কম্পারেটিভলি উঁচু জমির দিকে কিন্তু তারা মুভ করে যায়। তো সেই জন্য এই মানুষের জনজীবনকে যতটা বিপর্যস্ত করে এই ঝড় ঝঞ্ঝাগুলো, পশু পাখির ওপরে কিন্তু সেভাবে ইম্প্যাক্ট পড়ে না। এছাড়া যখন আমরা রিহ্যাবিলিটেশনের কথা যদি আসে, আমরা যদি খবর পাই কোনোভাবে, ডিপার্টমেন্টের স্টাফ দেখলো বা ট্যুরিস্ট দেখলো যে কোথাও কোনো পশু পাখি ইনজিওর্ড বা এই অবস্থায় রেস্কিউ করা হয়েছে, তাদেরকে আমাদের সজনেখালিতে রেস্কিউ সেন্টার রয়েছে, সেখানে আমরা উদ্ধার করে নিয়ে আসি, সেখানে তাদের শুশ্রূষা করা হয় এবং ইভেন্চুয়ালি ছেড়ে দেওয়া হয়। এবং সেটা যদি খুব বাড়াবাড়ি পর্যায়ে থাকে, তখন কলকাতা থেকে বিশেষজ্ঞরা করেন বা আলিপুর চিড়িয়াখানায় তাকে শুশ্রূষা করা হয়, কিন্তু ঝড় ঝঞ্ঝা ইত্যাদি কিন্তু এফেক্ট সেইভাবে তাদের উপর পড়ে না। ইউপির একটি কাগজে পড়েছিলাম, মানুষ টাকার অভাবে বাইরে মাঠে ঘাটে পাঠাচ্ছে যাদের বাঘের এইরকম ঘটনায় তাদের পরিবার ক্ষতিপূরণ পাবে। এরকম ঘটনায় বন দপ্তরের বিভাগ কি পদক্ষেপ নেন? বন দপ্তরের বিভাগ কি পদক্ষেপ নেন মানে, বন দপ্তরের যে অ্যাকর্ডিং টু দ্য রুলস, তাদের যে নিয়ম অনুযায়ী ফরেস্টের কোর এরিয়ার ভেতরে যদি সেক্ষেত্রে কোনো রকমের মিসহ্যাপ হয়, সেটা যদি পারমিশন মানে যথাযথ পারমিশন নিয়ে মানুষ যায়, তাহলে তার একটা কম্পেনসেশন দেওয়া হয়। আর যেখানে পারমিশন নেই, সেই অঞ্চলে যদি মানুষ গিয়ে কোনো রকমের বিপদের সম্মুখীন হন, তাহলে কিন্তু সেক্ষেত্রে বন দপ্তরের কোনো দায় থাকে না। আর আর এছাড়া সারা ভারতবর্ষের যদি চিত্রটা আমরা দেখতে পাই, সেখানেও মোটামুটি সেম, কিছু কিছু এরিয়া ডিমার্কেটেড করা থাকে। সেক্ষেত্রে যদি মানে বাঘের হাতে মানুষ মারা যান, আর বাকি জায়গার ক্ষেত্রে বাঘ বেসিক্যালি যে অঞ্চলে থাকে, কোর এরিয়ার যেসব অঞ্চলে থাকে, সেখানে কিন্তু মানুষের ঘোরাফেরা বা ইত্যাদি করা সেটা কিন্তু নিয়ম নয়। এবার যেসব অঞ্চলে কোর এরিয়ার ভেতরে গ্রাম আছে, সেটা স্টেট টু স্টেট ভ্যারি করে যে ক্ষতিপূরণের পরিমাণটা কিভাবে হবে বা কি হবে। এই হচ্ছে ব্যাপার, মানে এর কোনো নির্দিষ্ট কোনো ওরকম কিছু নেই, এটা সম্পূর্ণ স্টেটের ওপরে ডিপেন্ড করে। আর যদি কেউ কোনো প্রশ্ন বা কিছু করতে চান। ঠিক আছে, তাহলে মনে হচ্ছে আর কারুর সেরকম কোনো প্রশ্ন নেই।
ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটি সেশন করতে পেরে আমারও খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বন এবং বন্যপ্রাণী সম্পর্কে যতটা পারেন মানুষকে সচেতন করবেন। আবারও পরস্পর পত্রিকাকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই সেশনটা শেষ করছি। নমস্কার।